আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। মন্ত্রণালয়গুলোকে 7 দিনের অগ্রাধিকার তালিকা তৈরি এবং কৃষি, সার, খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর ও রেল বিষয়ে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধান উপদেষ্টার অধীনস্থ 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের শুরুতেই মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার সাথে সচিবদের পরিচয় করিয়ে দেন। বিগত সরকারের পতনের পর সরকারি প্রশাসনে সৃষ্ট স্থবিরতা ইতোমধ্যেই কাটিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারি কাজে আরও গতি আনার তাগিদ দেন। বৈঠক শেষে জনপ্রশাসন সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। কতগুলো জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরির ভিতরে নেওয়া হয়, এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করার নির্দেশও দেন ডক্টর ইউনূস। এর বাইরে কোনো জরুরি পরিস্থিতির উদ্ভব হলে আবারও সচিবদের সাথে বৈঠক করা হবে বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন বলে জানান জনপ্রশাসন সচিব। মন্ত্রণালয় বিভাগের কাজ দ্রুত ফাংশনাল করা, সবগুলো মন্ত্রণালয় বিভাগ দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে নিয়োজিত সেনা সদস্যদের কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সকালে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে আইনজীবীদের উপস্থিতিতে এই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি। তামজিদ সুমনের রিপোর্ট। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। শুরুতেই কোটা আন্দোলনের নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় তারা বলেন, গেল 15 বছরে গুম খুনের শিকার পরিবার ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে। বলেন, জাতি আশা করে এবার বিচার বিভাগ সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত হবে। এরপরে এক আবেগঘন বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে সততার সাথে দায়িত্ব পালন করবেন তিনি। নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকার হওয়া পরিবারগুলো বিচারের জন্য প্রধান বিচারপতির কাছে তাকিয়ে আছে। বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। আর সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, বিচার বিভাগকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন। আমরা চাই আইনের শাসন,
আমরা চাই ন্যায় বিচার, যেন আমি, আপনি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আশা ভরসার শেষ স্থল, সেই জায়গাটাকে যেন এসে অক্ষত পায়। আপিল বিভাগের বাকি বিচারক নিয়োগের পর আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসাইন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, মানবাধিকার বিষয়ে কয়েকটি দেশের উদ্বেগ রয়েছে। এ বিষয়ে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে। এছাড়া কয়েকটি দেশ অন্তর্বর্তীকালীন সরকারের মতো নির্বাচিত সরকারেও তরুণদের প্রতিনিধিত্ব আশা করেছেন বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, দেশটির সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই, মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে এখন বিজয়কে নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাম্প্রদায়িক হামলা নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। মেজবা হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার বাসভবন যমুনায় আসেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারের যতটুকু সময় দরকার তা দিতে চান তারা। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করছে। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করেছেন, কি করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। এ সময় রাষ্ট্র সংস্কারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিভিন্ন দলের নেতাকর্মীরা। এই রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন, সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে। আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট, সেগুলোতে গুরুত্ব দেন। বৈঠক শেষে জামাত নিষিদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে দলটির আমির বলেন, কেউ ঘোষণা দিলেই কোনো দল নিষিদ্ধ হয়ে যায় না। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে। তিনি বলেন, কোনো দাবি নয়, জাতীয় স্বার্থে আলোচনা হয়েছে। বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের শাহাদত কামনা করেছি, তাদের জন্য দোয়া করেছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি। আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দ এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি। ছাত্রদের রক্তে গড়ায় এই দেশ গড়তে সরকারকে সহায়তার পাশাপাশি সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানিয়েছে বৈঠকে আসা দলের নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1 ঘণ্টার বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। তবে বৈঠকে কোনো ধরনের কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি। কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতাকে সহযোগিতার আহ্বান তার। অন্যদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সংখ্যালঘুদের হামলার নাটক সাজানো হচ্ছে। নাজিবুর রহমানের রিপোর্ট।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল জানান, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কিছু গণমাধ্যম। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগে শান্তি সমাবেশ করে শান্তির পথে আমরা বাংলাদেশি সংগঠন। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নাটক সাজাচ্ছে আওয়ামী লীগ ও তার দোসররা। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। যতবার তারা ক্ষমতায় আসছে তারা আপনাদের ব্যবহার করেছে, যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। ধর্মের নামে বাংলাদেশে কোনো বৈষম্য করা যাবে না, কোনো বিশ্বাসের নামে কোনো বৈষম্য করা যাবে না, কোনো মসজিদ মন্দিরের নাম করে, কোন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম করে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। এদিকে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিদেশে পলাতক শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে। হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 11 বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। পরিবার আশায় ছিল সুমন হয়তো আয়না ঘরে বন্দি আছে, কিন্তু তাদের সেই আশা শেষ হয়ে গেছে একটি খবরে। সূত্রের খবরে বেঁচে নেই সুমন। মৃত্যুর খবর পেয়ে কান্নার রোল পড়েছে সুমন সহ তার সাথে গুম হওয়া 8 পরিবারে। কোথায় আছেন তারা, জীবিত কিংবা মৃত, তা নিশ্চিত করে জানতে চান তাদের পরিবার। আবির আহমেদের রিপোর্ট। দীর্ঘ 11 বছর অপেক্ষায় থাকার পর হঠাৎ খবর পান সুমন আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে। এমন খবরে কান্নার রোল পড়ে পরিবারে। 2013 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে গোয়েন্দা সংস্থার পরিচয়ে বসুন্ধরা থেকে তুলে নিয়ে যায় সুমন সহ 6 জনকে। পরের দিন তুলে নেওয়া হয় আরও 2 জনকে। এরপর থেকেই এই 8 পরিবার অপেক্ষায় ছিল তাদের, কিন্তু হঠাৎ করেই খবর আসে তারা আর জীবিত নেই। আমার বাবা যদি মরে থাকে আমি কি লাশটা পাবো না, আমার বাবার জানাজা দিতে পারবো না। দীর্ঘ অপেক্ষার পর এমন খবরে নিখোঁজ পরিবার সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনরা এখন সঠিক তথ্য জানতে চান। আমরা সেই 2014 সালের এপ্রিল মাস পর্যন্ত জেনেছি যে জীবিত আছেন। তারপরে এখন শুরু যে আশায় বুক বেঁধে আছি, কবে কিভাবে মেরে ফেলেছে এটাই আমাদের সামনে এসে বলেছে। এখন আমরা বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা নেই, আমার বাবা তো কিছু করে নাই। আমার বাবা ছেলে এখনো ফিরেনি, কিংবা যদি মৃত হয় কোথায় তার কবর, সেটা জানতে আহাজারি করছিলেন আব্দুল কাদের ভূঁইয়া মাসুমের মা আয়েশা আক্তার। এতদিন পরে এই খবর কেন আমরা দিল?
আমরা তো মানুষ, আমাদের সন্তান এরা কি অধিকার আছে? গুম করলে খুন করুন লাগবো? এর মা বোন নাই, এর স্বামী নাই, এর বাবা নাই। এ ঘটনা ছাড়াও 2023 সালের ডিসেম্বরের 2 তারিখে শাহবাগ থেকে তুলে নেওয়া হয় 4 জনকে। কেন মারছে? চুরি করে নাই, ডাকাতি করে নাই, কেন মারবে? কেন মারবে? আমরা 11 বছর বুকে আশা নিয়ে আছি। নৃশংস হত্যা আর গুমের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান স্বজনরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচারের দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্টকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন গণঅভ্যুত্থানের নেতারা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের হামলায় কয়েকশো ছাত্র জনতা নিহত হয়। এসব হত্যার নির্দেশদাতা হিসেবে এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছে অভ্যুত্থানকারী ছাত্র জনতা। সমাবেশে ছাত্র নেতারা বলেন, 5 আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে বহুমুখী ষড়যন্ত্র নস্যাৎ করেছে ছাত্র জনতা। ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রের পাঁয়তারা করলে তাও রুখে দেওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। দেশের বিভিন্ন জায়গায় নানাবিধ অপকর্ম করছেন। ছাত্র জনতার কাছে আহ্বান, শক্ত হাতে সকল অপকর্মকে রুখে দিতে হবে, আরো সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে। আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো। সামনে তারা 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে, কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। শেখ হাসিনার বিচারের দাবিতে দ্রুত আন্তর্জাতিক আদালতে মামলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। এছাড়া পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র জনতা রাজপথে থাকবে বলেও জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে 57 জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার। এই বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত এম্বাসি। 57 লোকের ব্যক্তিদের জন্য আইনের সহায়তা দেবার জন্য আমরা একটা মানে ইউএতে একজন কনসালটেন্ট আছেন, তাদের নাম ঠিকানা জোগাড় করার চেষ্টায় প্রক্রিয়া আছেন। আমাদের সরকারও কাজ করতে আরম্ভ করেছে এবং আমরা তো ইতিমধ্যে কাজ করতে আরম্ভ করেছি। আমরা সরকারকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের এখনও জানানো হয়নি বলে জানিয়েছে ইউনূসের আইনজীবী। তাছাড়া ডক্টর ইউনূস মামলাটি আইনিভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আপনারা যে রাতারাতি মামলাটা উইথড্র করে ফেললেন, দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন, সম্মানহানি করলেন। এই যে সম্মানহানি করলেন, আজকে আপনারা এসে
তাড়াতাড়ি এখানে মামলাটা উইথড্র করে ফেললেন। এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন, এখনও বলছেন, আমার প্রতিটি মামলা আইনগত পদ্ধতির মাধ্যমে চলবে, আইনের মোকাবেলা করেই তিনি করবেন। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোমবার রাতে নারায়ণগঞ্জের ২৫০০ ও সিদ্ধিরগঞ্জের পুলিশের গুলিতে নিহত যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপন, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ অন্যান্যরা। এই সময় নিহতদের স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং আওয়ামী লীগের সব অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণ দাবি করেছে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম। পুঁজিবাজারকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে সাইফুল ইসলাম দেশের অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ এবং রাজনৈতিক চাপ মোকাবেলা করতে পারে এমন ব্যক্তিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশনে নিয়োগ দিয়ে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।